Welcome back to our weekend analysis. Happy Independence Day to all our viewers and my student. তো আজকে ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। সবার ফার্স্ট আমরা চলে যাব যে আমরা যেরকম ভাবে উইকলিতে আমরা প্ল্যান রাখি। ফার্স্ট আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করব, তারপরে ব্রডার মার্কেট অ্যানালাইসিস করব, তারপরে সেক্টরে যাব, তারপরে স্টকস নিয়ে আমরা ডিসকাস করব। এভরি উইকে আমাদের যা প্ল্যান থাকে অ্যাজ ইট ইজ ডিসিপ্লিনের সাথে আমরা ফলো করব। তো ফার্স্ট আমরা চলে আসি। এভরি উইকে আমাদের যেরকম ভাবে প্ল্যান থাকে, ফার্স্ট আমরা মান্থলি চার্টে প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করি। মান্থলি চার্টে প্রাইস অ্যাকশন কিরকম ভাবে বানাচ্ছে। তো মান্থলি চার্ট আমরা যদি এখন দেখি, তো মান্থলি চার্ট উপর থেকে নিচে এসছে, নিচের থেকে উপরে গেছে, আবার নিচে এসে আবার উপরে। তো মান্থলি চার্ট বেসিসে এখানে পজিটিভ মোমেন্টাম শো করছে যে মার্কেটে বটম আউট, এখানে মার্কেট বটম তৈরি করেছিল, করে মার্কেট পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সামহাউ মার্কেটে এনাফ স্ট্রেংথ আনতে পারছে না যেখানে মার্কেট কন্টিনিউ ব্রেকআউট করে মুভমেন্ট হবে। তো নেক্সট উইকের জন্য আমরা দেখে নেবো যে কি লেভেলস গুলো ইম্পর্টেন্ট আছে, আমরা কি ফ্যাক্টরস গুলো মাথায় রেখে আমরা কাজ করতে পারি। তো মান্থলি ভিউতে আমরা পজিটিভই একসেপ্ট করছি। আমরা ডেইলি ভিউতে যদি আমরা দেখি, ডেইলি ভিউ উইকলি ভিউতে কি বলছে। তো সবার ফার্স্ট আমি একবার উইকলি ভিউতে চলে যাব যে উইকলি ওয়াইজে ক্যান্ডেলসটি কেমন তৈরি করেছে। আমরা উইকলিতে যাচ্ছি। উইকলিতে আমরা স্লাইটলি ব্রেকআউট ফেলিওর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ব্রেকআউটটা কোথায় ছিল, ঠিক আমরা আগের উইকে যেটা মেনশন করেছিলাম 24,400 24,500 লেভেলের উপরে যদি সাস্টেন করে তাহলে মার্কেট উপরে যেতে পারে। তো আগের উইকটা মার্কেট একদম পজ ক্যান্ডেল তৈরি করেছিল। এই উইকে আমাদের মার্কেট ডাউন সাইডে নিয়ে এসে মার্কেট লাস্ট উইকের লোটা ব্রেক করে, কিন্তু সেই ব্রেক করে ওখানেই ক্লোজ করে। তো উইকলি ওয়াইজে 0.83, 200 পয়েন্টের মতো মুভমেন্ট হয়েছে আমাদের নিফটিতে, যেটা আমরা বলতে পারি লো ভোলাটিলিটি। তো এই লো ভোলাটিলিটি থেকে কি আপকামিং উইকে ভোলাটিলিটি এক্সপ্যান্স হতে পারে? তো কিভাবে হবে না হবে আমরা এখানে ডিটেল দেখে নেব। তো এই এরিয়াটায় আমরা এখানে যদি লক্ষ্য করি, প্রাইস অনেক দিন ধরে কনসোলিডেট করে প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো এইখানে যখনই প্রাইস গেছে, গিয়ে কি আমরা একসেপ্ট করেছিলাম এখান থেকে আবার কন্টিনিউ একটা মুভমেন্ট চলে আসবে, কিন্তু কি হয়, মার্কেট স্ট্রেট লাইনে মুভমেন্ট খুব কম করে। তো মার্কেট এখানে জেনারেলি কি দেখাচ্ছে, এখানে ব্রেকআউট ফেলিওর সিনারিও দেখাচ্ছে। বাট এই উইকে আমরা এটা ভালো করে বুঝবো যে এই উইকে ব্রেকআউট ফেলিওর হতে পারে কি পারে না। যদি পারে তাহলে কি লেভেলের নিচে গেলে আমরা কমপ্লিটলি নেগেটিভ হয়ে যাব, আর কি লেভেলের উপরে গেলে আমরা কমপ্লিটলি পজিটিভ হব। চলো আমরা দেখে নিই। তো এই লাইনটাকে আমরা মার্ক করে রাখবো, রেখে আমরা চলে যাব আমাদের ডেলি চার্টে। এখানটা আমি উইকলিটা মার্ক করে রাখলাম, আমাদের মান্থলিটাকে ডেলিতে কনভার্ট করে নিলাম। তো ডেলি চার্টে আমরা যদি প্রাইসকে অবজারভেশন করি, তো একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল 23,400 নিচেই ট্রেড করছে, এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। আর আমরা যদি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি আমরা দেখি ফর্ম লো, মানে ফর্ম এইখান থেকে যদি আমরা এই এত অব্দি যদি প্ল্যান করি, তাহলে এখন মার্কেট কোথায় রয়েছে, 38% লেভেলে। তো 38% লেভেল আর আমাদের এখানে 50% লেভেল, এই দুটো লেভেল কি হয়, স্ট্রং সাপোর্টের কাজ করে। মার্কেট দেখাচ্ছে যে ব্রেকআউট ফেলিওর, কিন্তু আমাদের যদি অ্যাজ আ ফিবোনাকি লেভেল দেখি, তাহলে আমাদের মার্কেটে 200 লেভেল অ্যান্ড 24,300 লেভেল, এই দুটো লেভেল কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট অ্যাক্ট করতে পারে। তো আমাদের এখানে ব্রেকআউট ফেলিওরের জন্য একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখন ছোট মুভ চার্টের ব্রেকআউট ফেলিওরটা খুব কমন, কিন্তু বড় চার্টের ব্রেকআউট ফেলিওরের জন্য কিছু ডাটা আমাদের ব্যাকআপে দেখতে হয়। সেই ডাটাটাকে দেখে আমরা বুঝবো যে এই ব্রেকআউটটা পোটেনশিয়ালিটি ফেল হতে পারে কি পারে না। তো আমাদের ব্রেকআউট ফেলিওর যদি আমরা বুঝতে হয় উইকলি চার্ট ডেইলি চার্টে, তাহলে মোটামুটি ব্রেকআউট ফেলিওরের জন্য মার্কেটকে অ্যাটলিস্ট এই 200 লেভেলের নিচে আসতে হবে, তাহলে আমি বুঝবো যে এটা কমপ্লিটলি ব্রেকআউট ফেলিওর হচ্ছে। তো এইখানে আমাদের ডাটাটা কি করে বুঝবো, সেই ডাটাটাকে আমরা আজকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। বাট এখানে যদি মার্কেট আমরা পজিটিভ দিকে, আমরা কি এক্সেপ্ট করছিলাম মার্কেট পজিটিভ দিকে যাবে, যদি মার্কেট ইমিডিয়েট যদি পজিটিভ দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা রিয়াকশন লেভেল কোথা দিয়ে শুরু করব, খুব বেসিক
এই যে 24,500, এই 24,500 লেভেলের উপরে যখনই যাবে আমরা কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেট এখান থেকে এতটা উপরে গেছে। এই নিচে এসে মার্কেট 3 দিনের জন্য বটম আউট করেছে, দেখো 3 দিনে কি করেছে, লোয়ার উইক্স বানিয়েছে, কিন্তু উইক্স বানিয়ে উপরেই ক্লোজ করেছে। তো এখানে যদি আমরা স্ট্যান্ড একটা ক্লোজ পাই তাহলে আমরা একসেপ্ট করব এটা ব্রেকআউট ফেলিওর না, এটা মুভ হয়ে যাবে। আর ব্রেকআউট ফেলিওরের জন্য আমরা আজকে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট শিখে নেবো, সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে হায়ার টাইম ফ্রেমে ব্রেকআউট ফেলিওর হওয়ার চান্সেস আছে। এবারে ব্রেকআউট ফেলিওর যদি হয় তাহলে মুভমেন্টটা 24,000-এর নিচে যদি যায় তাহলে 23,500, 23,000 লেভেল অব্দি মার্কেট ড্র্যাগ ডাউন করে আসতে পারে। কি বললাম বোঝা গেল? যেরকম আমরা যদি এইখানে এই এরিয়াতে যদি দেখি, এই এরিয়াতে আমরা এই লেভেলটাকে আমরা বলতে পারি ব্রেকআউট ফেলিওর। এই যে এই লেভেলটা এইখানে উপরে গেছিল, এর উপরে গিয়ে ক্রস করেছে, উপরে গিয়ে সাস্টেন করেছে, আবার উপরে গেছে, আবার এই নিচে যখন ব্রেকডাউন দিয়েছে সোজা ব্রেকডাউন হয়ে গেছে, আবার এখানে নিউজের কারণে উপরে গেছিল, দেন পুরোপুরি ফেল হয়ে গেছে। তো উইকলি চার্টে যখনই দেখা যায়, উইকলি চার্ট মান্থলি চার্টে যখনই ব্রেকআউট ফেলিওর আসে, সেখান থেকে ডাউন সাইড বা আপসাইডে বড় মুভমেন্ট আসতে পারে। তো আমরা এখানে 200-300 পয়েন্টের জন্য উইকলিতে আমরা অ্যানালিসিস করছি না, হতেই পারে 200-300 পয়েন্ট মার্কেট নিচে এসে আবার উপরে যেতে পারে। তো আমাদের ব্রেকআউট ফেলিওর অ্যাটলিস্ট 500 থেকে 1,000 পয়েন্ট আমরা উইকলিতে টার্গেট করব। তো আজ আমরা যদি 1,000 পয়েন্টের জন্য উইকলি টার্গেট করি তাহলে 24,300 থেকে 23,300, মানে 1,000 পয়েন্ট মুভমেন্টের জন্য স্ট্রং কনভিকশন দরকার মার্কেটে। তো এই স্ট্রং কনভিকশন কোথায় পাবো? এক, এফআইআই ডিআই ডাটা। সেকেন্ড, সেক্টোরিয়াল অ্যাক্টিভিটি। থার্ড, মানি ফ্লো, মানে এফআইডিআই এর মানি ফ্লো। ফোর্থ, ওভারঅল মার্কেটের ব্রেথ অ্যানালিসিস। তো এই সব কটা যখন আমাদের অ্যালাইনমেন্ট হবে তখন আমরা বুঝতে পারবো। যদি মনে কর, যদি আমরা এটা ফলো করি, একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করি, যে আজকে এইবারে উইকলি অ্যানালিসিসটা একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ব্রেকার ফেলিওরের সিনারিও তৈরি হচ্ছে। বাট এটা কি আদৌ ব্রেকআউট ফেলিওর, এইটা বোঝার জন্য আমাদের একটু ডিফারেন্ট টাইপের অ্যানালিসিস করতে হচ্ছে। তো যখন যখন এরকম সিনারিও তৈরি করবে তখন তোমরা কি ডাটার উপর রিলাই করবে? আমি সব সময় তোমাদের একটা কথা বলে এসেছি, যে নিফটি 50 আমাদের ওয়েটেজ অ্যাভারেজ মেথড বেসিসে তৈরি, নট ইকুয়াল বেসিসে। তো ওয়েটেড অ্যাভারেজ বেসিসে মেথডের একটা কি প্রবলেম, মার্কেটের যে টপ 10 বা টপ 15 কোম্পানি, নিফটি 50-র মধ্যে টপ 15 কোম্পানি বা টপ 10 কোম্পানি অর্ধেকের বেশি ওয়েটেজ দেয়, অর্ধেকের ওয়েটেজ, অর্ধেকের বেশি ওয়েটেজ কি বলে কন্ট্রিবিউশন করে। তো সেইখানে আমাদের এখানে যদি আমরা দেখি যে এই টপ 10 কোম্পানির পারফরমেন্স অ্যান্ড ওভারঅল মার্কেটের পারফরমেন্স, যদি ওভারঅল মার্কেটের পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে টপ 10 এর পারফরমেন্স যদি খারাপ থাকে তাহলে সেখানে কি হচ্ছে, কন্ট্রাডিক্টেড করছে। তো সেইখানে আমরা আমরা তো শুধুমাত্র নিফটিতে পজিশন বানাচ্ছি না, আমরা অল ওভার দা সেক্টরে পজিশন বানাই, স্টকসে বানাই, ডাইভার্সিফাই করে রাখি। এইবারে নিফটিতে 500 থেকে 1,000 পয়েন্ট ফল হওয়া মানে স্টক মার্কেটে অ্যাটলিস্ট সব সেক্টরে 2 থেকে 3%, 4%, কোনো কোনো সেক্টর 5% ফল হয়। তাহলে এইখানে একটা মেজর কনসার্নটা, আমরা যে যে পোর্টফোলিও হোল্ড করছি সেই পোর্টফোলিও লেভেলে কতটা ইম্প্যাক্ট আসতে পারে। তো আমরা এখানে একটা ডাটা আমরা স্টাডি করব, যে ডাটাটা দেখবো হচ্ছে আমরা মার্কেট ব্রেথ, যে ওভারঅল মার্কেট এখন কি পার্টিসিপেশন করছে কি করছে না। আমরা যদি এখানে ডাটায় যদি দেখি, ফার্স্ট নিফটি 500 এর ডাটা, এখানে 58% স্টক 200 এর উপরে হোল্ড করছে, 63% স্টকস আমাদের 100 এর উপরে হোল্ড করছে, 50-র উপরে 57% স্টক হোল্ড করছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, নিফটির যে টপ 50 কোম্পানির মধ্যে ব্যাংক নিফটির 14খানা যে কোম্পানি, এরা সবাই নিফটি 50-র মধ্যেই রয়েছে। তো এদের মধ্যে যদি আমরা পার্টিসিপেশন দেখি তাহলে এখানে পার্টিসিপেশন কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই ইমপ্রুভমেন্ট পারফরমেন্স যখন আমরা ফলো আপ রাখবো, এটা একটা পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড, আমরা যদি দেখে নিই
একটু নিচের দিকে আসি। মার্কেটে যে ড্র্যাগ করছিল কিছুদিন ধরে, সেটা হচ্ছে আইটি পারফরমেন্স। তো আইটিতে যদি দেখি, আইটি কিন্তু ওয়েল জায়গায় আমাদের ম্যানেজ করছে, খুব ভালো জায়গায় স্ট্যান্ড করছে আর কি। আর একটা আমরা যদি ফলো আপ করি, মেজর ইন্ডেক্স নিফটি ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এইখানে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু খুব একটা ভালো জায়গা নেই, একটা নেগেটিভ পয়েন্ট আমরা পেলাম। আর আমরা যদি ফলো আপ করি, প্রাইভেট ব্যাংক খুব সুন্দর পজিশন রয়েছে। প্রাইভেট ব্যাংকের মধ্যে আমাদের এই এইচডিএফসি, আইসিআইসি ব্যাংক, তারপর ইন্ডাসইন্ড ব্যাংক, এই সবগুলো ব্যাংক আমাদের রয়েছে, যেমন কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ফেডারেল ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক। এর মধ্যে শুধু এইচডিএফসি ব্যাংক খারাপ পারফরমেন্স করছে, বাকি ওভারঅলই ভালো পারফরমেন্স করছে। তো এইখানে হয়ে গেল আমাদের মার্কেট ব্রেথের মধ্যে। আমরা যদি নেক্সট স্টেপে যদি যাই, আমরা সেক্টরিয়াল পারফরমেন্স যদি দেখি, মোটামুটি টপ 10 টপ 20 সেক্টর খুব ভালো জায়গায় মেনটেন করছে। ব্যাংকিং সেক্টরও ঠিকঠাক জায়গায় রয়েছে। যদি নিচের দিকে যাই, নিচের দিকে কারা রয়েছে? মাইনিং, পাওয়ার, ফেরস, এগ্রিকালচার, ট্রেডিং, ইন্ডাস্ট্রিয়াল, ফাস্ট মুভেবল কনজিউমার গুডস, রিটেলিং। এরা কিন্তু খুব বড় সেক্টর নয়। বড় সেক্টরের মধ্যে যারা যারা রয়েছে, যেমন এই যে ব্যাংকিং অনেক বড় সেক্টর, কেমিক্যাল, হেলথ কেয়ার, ক্যাপিটাল গুডস অ্যাভাব 20 লাখসে, অটো, তারপর ইনফরমেশন টেকনোলজি, তারপর টেলিকম বলতে পারি 17 লাখে রয়েছে। তো এখানে বড় বড় যারা সেক্টর রয়েছে তারা কিন্তু পারফরমেন্স করছে। শুধু আমরা দেখলাম ফাইন্যান্সিয়ালি পারফরমেন্স করছে না। আমরা যদি এখানে আরেকটা প্যারামিটার যদি আমরা ফলো করি, এফআইআইডিআই ডাটা, এফআইআইডিআই ডাটার মধ্যে আমরা ক্যাশ মার্কেট ডাটা যদি আমরা ফলো করি, ক্যাশ মার্কেটে এফআইআই ডাটা, এফআইআই ডাটা যদি আমরা লাস্ট কিছুদিন যদি আমরা ফলো করি, জুলাই মাসের 28 তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের এখনো পর্যন্ত এফআইআই ডাটা কিন্তু আমরা পজিটিভই দেখতে পাচ্ছি, খুব একটা কিন্তু নেগেটিভ নয়। নেগেটিভ কোথায় ছিল? এইসব জায়গায় খুবই নেগেটিভ ছিল। তারপরে এই এরিয়াটায় কিন্তু আমরা পজিটিভনেসই দেখতে পাচ্ছি। তো এই টেন্ডেন্সিটা, তার সাথে সাথে সেক্টোরিয়াল পারফরমেন্স, তার সাথে সাথে ব্রডার মার্কেটের যে পারফরমেন্স, সেখানে আমরা কোনো খারাপ কিছু আমরা নজরে পড়ছে না। তাহলে এই যে মার্কেটে যে সেল অফ আসছে, কি হয় মার্কেটে, কি হয় প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্টে চলে, মার্কেট টানা উপরে যায় না। তো এইখান থেকে টানা উপরে যাচ্ছিল, এইখানে যে পুলব্যাক এসছে, এই পুলব্যাকে অনেক কেউ ফলো আপ করবে। অ্যাকচুয়ালি কি হয় না, অ্যানালিসিস করতে করতে একটা প্রবলেম চলে আসে, ওভার অ্যানালিসিস করে ফেলে, যে এইখান থেকে এটা ফেল হতে পারে, ওটা ফেল হতে পারে। কিন্তু এটা কোয়ান্টিটিভ অ্যানালিসিস যদি আমরা করি, তাহলে কিন্তু সেখানে আমরা অনেকটাই ডিসিশন মেকিং এ বেটার হতে পারি। তাহলে ওভারঅল মার্কেট থেকে টাকা বেরোচ্ছে না, ওভারঅল মার্কেটে মানি ফ্লো হচ্ছে। বড় মার্কেটে ফল তখনই আসবে যখন সাপ্লাই আসবে মার্কেটে। তাহলে আমরা ওভারঅল মার্কেটে কোনো সাসপিসিয়াস জিনিস আমরা ইন্ডিকেশন আমি পাচ্ছি না। তাহলে আমরা কি বেসিসে, জাস্ট প্রাইস এর নিচে গেছে আমরা কি করে ধরে নেবো যে প্রাইস ফল? তো ডাটা, ডাটার সাথে সাথে যদি প্রাইস অ্যাকশন থাকে, তাহলে আমরা কি করব, সেইখানটা আমরা সবসময়ের জন্য কশিয়াসলি মেনটেন করব। যেরকম এই এরিয়াটায় যখন ফেলিওর হয়েছিল, সেই টাইমে ওভারঅল মার্কেটের পার্টিসিপেশন ছিল না, সব থেকে মেজর কারণ। তারপর যখন এখানে ক্যান্ডেলটা হয়, সেখানে ক্যান্ডেলটা দিয়ে কনফার্মেশন করে দেয়, এই বড় ক্যান্ডেলে কনফার্মেশন। তো এইখানে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে অনেক তফাৎ আছে, 2.45% উইকলি মুভমেন্টাম, আর এখানে 1%ও মুভমেন্টাম নেই। এখানটায় আমরা কারেন্ট ডেতে আমরা এটা দেখতে পাচ্ছি যে ওভারঅল মার্কেটের পার্টিসিপেশন খুব ভালো রয়েছে। কিন্তু যখন মার্কেট টপে যখন ব্রেকআউট ফেলিওর করে, তখন ওভারঅল মার্কেট নিফটি 500 ল্যাক করছিল, মানে নিফটি 500 এর ব্রেথ খারাপ হয়ে গেছিল। অনেক স্টক নিফটি 200 এই স্টকস 200 নিচে চলে গেছে, ব্রেথ খারাপ হয়েছে, আরএস খারাপ হয়েছে। তারপরে গিয়ে এখানে কিন্তু এই বড় ফলটা এসছে।
তার আগে কিন্তু আসেনি। তো সেই তুলনায় আমরা যদি এখন এই সব জায়গায় দেখি, ফার্স্ট আমাদের ক্রুড অয়েলের প্রাইস ঠিকঠাক জায়গায় চলে গেছে, ফার্স্ট ইন্ডিকেশন। সেকেন্ড ইন্ডিকেশন, আমাদের ওভারঅল ব্রেথ মার্কেটে ঠিকঠাক রয়েছে। আর থার্ড ইন্ডিকেশন, এফআই ফ্লো বেরোচ্ছে না। এই তিনটে ইন্ডিকেশন আমাদের কি বোঝাচ্ছে, যে ওভারঅল মার্কেটে আমরা এখন অ্যাটলিস্ট নেক্সট এক উইকের জন্য আমরা কোনো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। হতেই পারে নেক্সট উইকে আমাদের ডাটা চেঞ্জ হলো, তখন আমরা ডিসিশন চেঞ্জ করতে পারি। বাট আমরা অ্যাটলিস্ট নিফটি এই 200 নিচে যতক্ষণ না যাচ্ছে এই লেভেলটায়, আমরা সেল অফ অ্যাগ্রেসিভলি প্ল্যান করবো না, আমরা বাইং প্ল্যান করতে হবে। কারণ এত বড় বাইং এসছে, তো নিচে যখনই প্রাইস আসবে তখন এইসব জায়গায় যারা যারা বাইং এ মিস করেছে এই ট্রেন্ডটা, তারা তারা এন্ট্রি করার চেষ্টা করবে। তাহলে আমরা লো থেকে যদি স্টকস পাই, তাহলে খুব ভালো বাইং এখান থেকে আসবে। আর যদি বাইং এর উপরে গিয়ে ক্লোজ করে, তাহলে ওভারঅল ডাটা আমাদের পজিটিভ রয়েছে, তাহলে সেখান থেকে কি হতে পারে, মার্কেটে একটা আপ ট্রেন্ড দেখা যেতে পারে। হ্যাঁ, একটা জিনিস কনসার্নিং রয়েছে, যে ওভারঅল পুরো মার্কেটে আমরা যদি দেখি, তোমরা যদি ম্যাক্রো ডাটা যদি দেখো, একটা জিনিস সব থেকে কনসার্নিং রয়েছে, বিটকয়েন প্রাইস বাড়ছে না। এইটা কেন বাড়ছে না? ইন্ডিয়ান মার্কেট বাড়ছে না, কেন পারছে না? এর পিছনে দুটো রিজন খুব বড় রয়েছে। এআই ড্রিভেন রান মার্কেটে অল ওভার দ্য ওয়ার্ল্ডে চলছে। যেই যেই কান্ট্রি গুলো এআই এর উপরে বেশ ভালো কাজ করেছে তাদের লাস্ট 10 বছরে, তাদের কিন্তু মার্কেট এখন ফুল গ্রিন রয়েছে। যদি আমরা S&P 500 দেখি, তারা অল টাইম হাইতে ট্রেড করছে। মানে অ্যাকচুয়ালি মার্কেটে এই টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এর যে মেন যে মানিটা, ফান্ডামেন্টালি যতই ভালো হোক, টেকনিক্যালি যতই ভালো হোক, অ্যাকচুয়ালি যদি মানি ফ্লো মার্কেটে না হয়, তাহলে কিন্তু মার্কেট বাড়বে না, অথবা মার্কেট কমবেও না। তাহলে সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট কোনো না কোনো জায়গাতে ল্যাক করছে। সেক্টর স্পেসিফিক কিন্তু মুভ রয়েছে, আমরা সেক্টর স্পেসিফিক যদি মুভ দেখি, তাদের মধ্যে খুব ভালো মুভ হচ্ছে। কিন্তু ওভারঅল মার্কেটে যে টাকা, যে আমি বলবো যে এখানে উপরে যাওয়ার পরে অনেক খুব তাড়াতাড়ি বাড়বে, সেইটা বাড়বে না। তার কারণ এই এআই ড্রিভেন র্যালিটা যতদিন না একটা জায়গায় গিয়ে সেটেল ডাউন হবে, ততদিন যারা বিগ ইনভেস্টর রয়েছে তারা ওইসব মার্কেট থেকে প্রফিট বুকিং করবে না। তো সেই কারণে কি হবে, আমাদের মার্কেটে টাকা আসাটা কোয়াইট ডিফিকাল্ট। তো সেইখানে আমরা স্লো এন্ড স্টেডি, আমরা উইকলি, আমরা যদি ওভারঅল মার্কেট পজিটিভ, মানে ওভারঅল মার্কেট যদি অ্যাটলিস্ট পজিটিভ থাকে, বা অ্যাটলিস্ট নেগেটিভ টেরিটরিতে না থাকে, তাহলে আমাদের সেট আপ অনুযায়ী আরএস স্ক্যান দিয়ে আমরা খুব ভালো করে কি করতে পারি, স্টক স্পেসিফিক অ্যাকশন নিতে পারি। তো আমাদের জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মার্কেটে যেন প্যানিক সিনারিও না তৈরি হয়। প্যানিক সিনারিও না তৈরি হলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের অনেক স্টকস আছে যাদের মধ্যে খুব ভালো ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল সেট আপ হচ্ছে, আমরা তাদেরকে বাই করতেই পারি। বোঝাতে পারলাম? তো এর উপরে যদি কোশ্চেন্স থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কমেন্ট সেকশনে অ্যান্সার করবো। যে আমরা এই উইকে যে অ্যানালিসিসটা করলাম, একটু ডিফারেন্ট টাইপের অ্যানালিসিস করলাম। তো ফার্স্ট, যখনই ব্রডার মার্কেটের ট্র্যাপ দেখবে, সব সময়ের জন্য তার সাথে ডাটাও বোঝার চেষ্টা করবে। কারণ বড় মুভমেন্ট কখনোই শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য হয় না, যে টেকনিক্যাল এর উপরে নিচে গেছেই মানে পড়ে যাবে। কিছু কিছু জিনিস থাকে যেগুলো ট্রিগার পয়েন্ট করে, তো ট্রিগারটা আমাদের খুব দরকার। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। তাহলে 24,500-র উপরে আমরা বাইং দেখবো। আর মোটামুটি এই লেভেলের যদি নিচের দিকে পাই, আমরা বাইং এরই প্ল্যান করবো। তো এই উইকটা আমরা দেখে নেবো যে কেমন মার্কেট মুভমেন্ট হচ্ছে, সেই অনুযায়ী আমরা দেখবো। তো আমরা সেল সাইডে আমরা থাকবো না। কেন সেল সাইডে থাকবো না, তার কারণ বোঝালাম। কারণ সেলিং, লাস্ট আমরা যদি 3 দিন দেখি, মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, এরকম না যে মার্কেট নিচের দিকে আসছে না, কিন্তু অ্যাট দ্য ডে মার্কেট কিন্তু আবার রিকভারি করে নিচ্ছে। তো আমি যদি এখান থেকে ভালো করে আমরা চার্টটাকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে আগের দিন মার্কেটে এখানে ফল হলো, ফল হওয়ার পরে 12টার থেকে মার্কেটে আবার একটা র্যালি, সরি, 1টা 30 থেকে মার্কেটে উপরে চলে যায়। আবার এখান থেকে 11টার পর থেকে আবার মার্কেটে 11টা 45, 12টা অব্দি আবার উপরে চলে যায়। আবার মার্কেটে এখানে আসে 11টা 30 থেকে,
আবার এগেন মার্কেট আবার উপরে চলে যায়। তাহলে লাস্টে মার্কেট যাচ্ছে নিচের দিকে, কিন্তু লাস্টে আমাদের সেল সেল অফ আসছে, এই সরি বাইং চলে আসছে। এখানেও মার্কেট ব্রেকডাউন দিয়েছিল, দেওয়ার পর 1:45 পর থেকে আবার রিকভারি চলে আসলো। তো এই আমরা এইখানটায় এই প্যাটার্ন গুলোকে আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি যে সাস্টেন করে ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ আমরা সেলার হব না। তো নিচের দিকে যখনই প্রাইস আসবে, তো আমরা নিচের দিকে যদি স্ট্রং কোনো লেভেল পাই, সেখান থেকে আমরা বাইং করারই চেষ্টা করব। আর অ্যাজ আ ফিবোনাকি লেভেলে এই এরিয়া গুলো কি করে, সাপোর্টের কাজ করে। আর প্রাইস অ্যাকশন খুবই লো ভোলাটাইল প্রাইস অ্যাকশন হচ্ছে। তো সেইখানে নিচের দিকে পেলে আমরা যদি দেখি গুড রিস্ক রিওয়ার্ড রেশিওতে পাচ্ছি, তাহলে আমরা অবভিয়াসলি আমরা এখানটায় অ্যাক্ট করতে পারি। ঠিক আছে, এবারে আমরা মার্কেটের সেক্টোরিয়াল অ্যাক্টিভিটিতে চলে আসবো। তো সেক্টোরিয়াল অ্যাক্টিভিটির আগে আমরা বেসিক কিছু জিনিস দেখে নেবো। নিফটি 500 চার্ট, নিফটি 500 এর আমরা মেজর সাপোর্ট, মেজর রেজিস্ট্যান্স, বেসিক আমরা পয়েন্ট দেখে নেবো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু নিফটি যেরকম নিচে চলে আসছে, কিন্তু 500 নিচে আসছে না। আমি এগেন বললাম যে নিফটির থেকে 500 এর ব্রেথ ভালো, এই কারণে 500 বেশি স্ট্রং দেন নিফটি। কারণ কেন বেশি স্ট্রং, আমরা যদি এখানে নিফটির মধ্যে, আমি নিফটির মধ্যে ওয়েটেজ অ্যাভারেজ মেথডে কাজ হয়। তো সব থেকে বেশি ওয়েটেজ করে দুটো কোম্পানি, এক এইচডিএফসি যে একদম লোতে ট্রেড করছে, আর এখানে রিলায়েন্স, রিলায়েন্সও অনেকটাই লোতে ট্রেড করছে। তো এই সব জায়গায় না মার্কেটে রিলায়েন্স এন্ড এইচডিএফসি তে মেজর সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। তো যদি এখান থেকে এরা যদি মুভ করা শুরু করে, তাহলে কিন্তু নিফটি যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু আরো বেড়ে যাবে। তাহলে এইচডিএফসি ব্যাংক প্রায় তার সাপোর্টের কাছে রয়েছে। এইচডিএফসি ব্যাংকে আমরা যদি ভালো করে চেক করি মান্থলি চার্টে, মান্থলি চার্টের ডাটা আমাদের কি বলছে, এইচডিএফসি ব্যাংক ঠিক এই এরিয়াটা 700 টাকার কাছাকাছি কিন্তু মেজর সাপোর্ট রয়েছে। তো এইখান থেকে আমি কম এক্সেপ্ট করছি মার্কেট নিচে না গিয়ে মার্কেট উপরের দিকে, সরি, মার্কেটে নিচের দিকে যাওয়ার চান্সেসটা একটু কম রয়েছে। তো এখান থেকে একটা প্রাইস ব্যাক আসতে পারে মোটামুটি 740, 750, 760 অব্দি, তারপর হতে পারে এগেন আবার ফল আসতে পারে। তো এরা দুজন যদি দুজনে একই টাইম পেন, এইচডিএফসি ব্যাংক অ্যান্ড রিলায়েন্স যদি একই টাইমে মুভ হয়, তাহলে নিফটি এখন যে প্যাটার্ন ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেল 38%, 50-র কাছাকাছি যে হোল্ড করছে, সেটা ইজিলি ব্রেকআউট করে 25,000 লেভেল কিন্তু টাচ করে দেবে। কারণ ওভারঅল মার্কেটে টাকা ঢুকছে, শুধুমাত্র নিফটির ওয়েটেজ স্টক গুলোতে টাকা ঢুকছে না বলেই মার্কেটে কি হচ্ছে, এখনো সেইভাবে নিফটি ফিফটি বাড়তে পারছে না। মানে যখনই এদের মধ্যে মানি ফ্লো আসা শুরু হবে, কি হয়, এরা কন্টিনিউ সাপ্লাই আসে না, আর কন্টিনিউ ডিমান্ড আসে না। তো সাপ্লাই আস্তে আস্তে কি হচ্ছে, সাপ্লাই এখানে এসে উপরে গেছে, এখানে এসে উপরে গেছে। যদি এইসব জায়গা থেকে আবার উপরের দিকে যায়, তাহলে এগেন কিন্তু আমরা নিফটিতে একটা বাইং দেখতে পাচ্ছি। এই কারণে আমরা উইকলি ভিউতে উইকলি ভিউতে আমরা বিয়ারিশ নয়, উইকলি ভিউতে আমরা সাইডওয়েজ টু বুলিশ। হ্যাঁ, আমি স্ট্রং বলবো না একদম মার্কেট 4-5% একটা উইকের মধ্যে মুভ করে দেবে, এরকম মুভ হবে না। হতে পারে ওই 1 থেকে 1.5%-এর মুভ আসবে, বাট নিচের দিকে যাওয়ার চান্সেসটা একটু হলেও আমি কম মার্কেটে দেখতে পাচ্ছি। তো ওভারঅল অ্যানালিসিস বোঝা গেল যে আমরা কিভাবে অ্যানালিসিস করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু লাইক অবশ্যই করবে। তো আচ্ছা, এখানের পরে আমরা নেক্সট নিফটি 500 এর, আমরা নিফটি 500 এর যদি চার্ট দেখি, নিফটি 500 দেখলাম, নিফটি মিড ক্যাপ, নিফটি মিড ক্যাপের ডেইলি চার্ট, নিফটি মিড ক্যাপের ডেইলি চার্ট কনসিস্টেন্টলি এর উপরেই হোল্ড করছে। তাহলে আমরা কি করতে পারি, অ্যাজ আ ফর দ্য টাইম বিং আমরা এটাকে পজিটিভ নিয়ে চলতে পারি। এখানে পুল ব্যাক আসলেই সুন্দর বাইং আমরা এন্ট্রি পয়েন্ট পেয়ে যাব। নিফটি স্মল ক্যাপ চারটের মধ্যে যদি তিনটে প্যারামিটার ওকে হয়, কখনোই ভয় পাবে না।
আর আমাদেরকে রিস্ক নিতেই হবে, আমাদের ডাটার উপরে বেস করে আমাদেরকে রিস্ক নিতে হবে। কোনো সময় আমরা ঠিক হব, কোনো সময় আমরা ভুল হবো। যখন ভুল হবো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে, যে আমরা এর থেকে বেশি, আমরা যতটা প্রথমে ট্রেড নেওয়ার আগে যতটা রিস্ক ডিসাইড করছি তার থেকে বেশি রিস্ক না দিলেই হবে। তাহলে কি হবে, রিস্কটা সবসময় ছোট থাকবে। আমি তো আর জেনে বুঝে অনেক বড় রিস্ক নেবো না। আমরা সবসময় যখন আমরা রিস্কটা জানবো, তাহলে রিস্কটা আমি মডারেটই নেওয়ার চেষ্টা করবো, আইদার মডারেট নয়তো লো। হাই রিস্ক তো আমরা কখনোই নেবো না। হাই রিস্ক মানে যে আমার 1 লাখ টাকা রয়েছে, আমি 80,000 টাকা রিস্ক নিয়ে নিচ্ছি, এরকম তো নেবো না। কারণ নেক্সট ট্রেডও আমাকে করতে হবে। তাহলে আমার মার্কেটে সবার ফার্স্ট, তোমরা যদি সার্ভাইভাল শিখে যাও, অ্যানালিসিস আজ নয়তো কাল আস্তে আস্তে শিখেই যাবে। বেসিক ফরম্যাট শিখে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। মেন জায়গা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের জায়গা। তো এই এরিয়া থেকে মার্কেট যখন ব্রেকআউট করে স্টিল হায়ার হাই মেনটেন করছে, তাহলে নিফটি যেখানে স্ট্রাগল করছে সেখানে আদার ইন্ডেক্স কিন্তু পারফরমেন্স করছে। কেন করছে, যেটা আমি কারণ বললাম, যে নিফটি টপ 10 অনেকটাই বেশি ওয়েটেজ দেয়, এই কারণে নিফটি পারফরমেন্স করতে পারছে না। কিন্তু নিফটি ফিফটির মধ্যে অনেক স্টকস আছে যারা খুব ভালো পারফরমেন্স করছে, যেরকম আমাদের আগের উইকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টিভিএস মোটরস, এরা খুব ভালো পারফরমেন্স করছে। না, টিভিএস মোটর তো স্টকস নেই। মাহিন্দ্রা মাহিন্দ্রা আমরা সাপোর্টে স্টকসটাকে বাই করেছিলাম, ঠিক এই এরিয়া সাপোর্টে ছিল স্টকস। এইখান থেকে 3,000 থেকে 3,400, 400 টাকার প্রাইস মুভমেন্ট এসছে এখানে। তো এবার আমরা চলে যাই আমাদের উইকলি অ্যানালিসিস রিপোর্টে। তো আমরা ব্রেডটা অলরেডি অ্যানালিসিস করে নিয়েছি। ব্রেড দেখে দেখে আমরা বসিয়ে দেবো নিফটিতে কি কাজ হচ্ছে, হ্যাঁ, আদার ইন্ডেক্সে কেমন কাজ হয়েছে। 44%, 50%। আমরা যদি এখানে দেখি, এই আজকের ডেটটা কত, আজকের ডেট হচ্ছে 15 আগস্ট, 15/8/2026। এখানে কত পার্সেন্ট রয়েছে, 44, 44। নিফটি 200-এ কত রয়েছে, 50। তাহলে এটাকে আমি বলতে পারি না আউট পারফরমেন্স, এটাকে আমি বলতেই পারি আন্ডার পারফরমেন্স। তারপর নিফটি 500 এর ব্রেথ 51, 58, 51%, 58%। এটাকে আমি খুব ইজিলি বলতে পারি আউট পারফরমেন্স। তারপর নিফটি মিড ক্যাপ কি বলছে, মিড ক্যাপ বলছে 48, 57, 48 and 57। ভালো করে তোমরা যদি লক্ষ্য করো ডাটাতে, তাহলে কিন্তু তোমরা খুব ক্লিয়ার কাট সিগন্যাল তোমরা পাচ্ছ, বোঝা যাচ্ছে। নিফটি স্মল ক্যাপে যদি আমরা দেখি 54, এটা দেখা যাচ্ছে না, 54 আর 60, 54 and 60 এখানে আউট পারফরমেন্স। আমরা যদি একবার ভিক্সটাকে চেক করে নিই, ভিক্স, ইন্ডিয়া ভিক্স কি দেখায়, ইন্ডিয়া ভিক্সও আমাদের বোঝায় যে মার্কেটে এখন কামনেস রয়েছে নাকি ফেয়ার চলছে। তো সেই অনুযায়ী যদি দেখি, আমরা একদম খুব ভালো জোনে রয়েছি, মার্কেটে একদম ভিক্স ডাউন হচ্ছে, ডেইলি চার্টেও ডাউন হচ্ছে, 20 নিচে রয়েছে। তাহলে যতক্ষণ না এর উপরে যাচ্ছে ততক্ষণ তো আমি বলতে পারি না যে ভলিটিলিটি এক্সপ্যান্ড হচ্ছে। আর ভলিটিলিটি এক্সপ্যান্ড তখনই হয় যখন মার্কেটে প্যানিক সিনারিও থাকে। তাহলে যদি ব্রেকআউট ফেলিওরের সিনারিও থাকতো আদেও, তাহলে কিন্তু এটা কখনোই ফলে থাকতো না, এটা অ্যাটলিস্ট পজিটিভ হতো। তাহলে আমাদের এখন কি দেখতে পাচ্ছি, কত দেখলাম আমরা, 11:30। এইবারে যদি আমরা একটা ব্রিফ অ্যানালিসিস করে নিই, নিফটি ব্রেথ আগের থেকে লাস্ট দুটো উইকেতে কিন্তু খারাপ হয়েছে, এইটাও 200ও খারাপ হয়েছে। তার মানে কি, স্টকস আবার কিছু স্টকস ফেল করে গেছে নিচে। এইখানে আমরা যদি দেখি এটা ইকুয়ালি রয়েছে 58, এটা স্লাইড কমেছে, ঠিক আছে, অসুবিধা নেই। এইখানে যদি দেখি আমাদের নিফটি মিড ক্যাপে কিন্তু গেইন করেছে, এটাও ইকুয়াল রেখেছে। এটা সব থেকে হাইয়েস্ট রেট করছে, যেখানে নিফটি 550 নিচের দিকে যাচ্ছে সেখানে এরা
উপরের দিকে পারফরমেন্স করছে। তো আমি এগেন বললাম যে ডাটা আমাদের বলে দেবে যে ব্রেকআউট ফেলিওর হতে পারে কি পারে না। রিলায়েন্স অ্যান্ড এইচডিএফসি সে অলরেডি ওভারসোল্ড জোনেই রয়েছে, আর ওভারঅল মার্কেটের মধ্যে পজিটিভনেস চলছে, তাহলে ওভারসোল জোন থেকে শেয়ার কত পড়বে, তাই না? নিফটি মিড ক্যাপে 54, এখানে 55 ছিল, 54 স্লাইড, কিন্তু এখানে বেড়েছে মানে স্টক ওয়াইজ পার্টিসিপেশন আসছে। আর এখানে ওভারঅল মার্কেট কিন্তু আমরা কন্টিনিউয়াস ফলিং এই দেখতে পাচ্ছি। তাহলে ওভারঅল আমাদের ডাটা কি বলছে? ডাটা কিন্তু আমাদের পজিটিভনেস হচ্ছে। আমরা যদি ভার্টিকে দিয়ে দিই ডাটা, পিওএসআই টিআইভিই, পজিটিভ ডাটা আমাদের ওভারঅল এতগুলো উইকের মধ্যে এই উইকটা কিন্তু আমরা পজিটিভই দেখতে পাচ্ছি। এবার টপ সেক্টোরিয়াল পারফরমেন্স আমরা কিভাবে চেক করব? সেম এখানে যাব 15/8/2026 দিয়ে আমাদের কাজ হবে সেক্টরে যাও, খুব ইজি, সেক্টর রোটেশনে যাও, সরি সেক্টর অ্যানালিটিক্স খুলে দিয়েছি, সেক্টর রোটেশন, সেক্টর রোটেশন, সেক্টর রোটেশনের মধ্যে টপ 20 সেক্টরকে আমরা চেক করি, যাতে আমাদের আরএস যে স্ক্যানারটা আমরা ইউজ করি সেই আরএস স্ক্যানারটা যেন আমরা বুঝতে পারি যে এর মধ্যেই থেকেই স্টকস আমাদের আসছে। এখান থেকে নিয়ে পেস্ট হয়ে গেল। তো এই অনুযায়ী আমরা যদি এখন বেসিক অ্যানালিসিসটা করে নিই, বেসিক অ্যানালিসিস কি বলছে? অ্যাব্রেসিভ সেকেন্ডে ছিল, এখানে এখানে ছিল, তার আগের উইকে ছিলই না, এখানেও ছিল না, এখানে ছিল না, তার মানে অ্যাব্রেসিভ লাস্ট কিছু দিনের মধ্যে কিন্তু ভালো, লাস্ট 3টে উইকে কিন্তু ভালো গেইন করেছে। তার সাথে ডায়মন্ড জুয়েলারি, ফটোগ্রাফিক প্রোডাক্ট, ইনফরমেশন টেকনোলজি স্টিল মেনটেন করে রেখেছে। শিপ বিল্ডিং, শিপ বিল্ডিং আগে এখানে ছিল, তার আগে ছিল না। তাহলে শিপ বিল্ডিং থেকে যদি কোনো স্টক তোমার আর স্ক্যানের মধ্যে অলরেডি থেকে থাকে, তাহলে এবারে তোমরা ভালোভাবে চেক করতে পারো। অটো অ্যান্ড সার্ভিস কন্টিনিউ পারফরমেন্স, হেলথ কেয়ার অনেকটাই নিচে এসছে, এবার এর থেকে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু এটা একটা কনসার্নিং। তো এর মধ্যে আমরা যেগুলো হোল্ড করছি, ইপকা ল্যাব, গ্ল্যান্ড ফার্মা, এরা কিন্তু ভালোই পারফরমেন্স করছে। তো এর নিচে চলে গেলে আমাদের যদি পারফরমেন্স, স্টক ওয়াইজ পারফরমেন্স যদি খারাপ হতে থাকে, যেরকম আমরা যদি এখানে লক্ষ্য করি, গ্ল্যান্ড, গ্ল্যান্ড, GLAND, গ্ল্যান্ড ফার্মা, গ্ল্যান্ড ফার্মা যদি দেখি, আমরা এইসব জায়গায় স্টকটাকে নিয়েছিলাম, 500 টাকা স্টকটার মধ্যে মুভ চলে এসছে এই পুল ব্যাক থেকে, 23%-এর মতো মুভ করে, মুভমেন্ট করেছে। সেখানে আমরা যদি ইপকা ল্যাব দেখি, IPCA, ইপকা ল্যাব, ইপকা ল্যাব যদি দেখি, প্রাইস অ্যাকশন খুব ভালো করেছিল, তো এখন ফল করছে, বাট সেরকম কিছু নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে তোমাদের উইকলি ওয়াচ লিস্টকে সাজিয়ে, তোমাদের উইকলি স্ক্যানারের মধ্যে সাজিয়ে যেই যেই সেক্টর গুলো স্ট্রং রয়েছে এখান দিয়ে দেখে নিলে, আর সেই সেই সেক্টর গুলো যদি আর স্ক্যানের মধ্যে পাও, আর সেইগুলোর মধ্যে যদি কোনো রেডি টু বাই লিস্টে যদি স্টকস আসে, তাহলে খুবই ভালো হবে। এই এরিয়ার মধ্যে আমাদের এই কাজটা হয়ে গেল। এইবার আমরা আমাদের স্টক নিয়ে একটু আলোচনা করব, স্টকস নিয়ে। আগের উইকে তোমাদেরকে এখানে এই স্টকসটাকে আমরা দেখেছিলাম, এটা কি তৈরি করেছে? একদম পারফেক্ট ভিসিপি প্যাটার্ন। তো এই সব জায়গা ক্রস করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু একটা খুব বড় ব্রেকআউট, 8.5%-এ কিন্তু ব্রেকআউট চলে এসেছে। সেটারই যদি আমরা মান্থলি চার্ট দেখি, যে দুখানা মান্থ পজ নিয়ে নিয়েছে, ব্রেকআউটের উপরে চলছে, তাহলে আমি একসেপ্ট করতে পারি এই মান্থটাই কন্টিনিউ পজিটিভই ক্লোজ করবে, আরো 5-10% দিয়ে, 18-19% এখানে, এই মাস এটা বাড়তে পারে। এইবার এই সেক্টরটা কোন, 2025 থেকে 2026 এর মধ্যে, 2025 থেকে 2026 এর মধ্যে, 2026 থেকে 2027 এর মধ্যে, 2027 থেকে 2028 এর মধ্যে, 2028 থেকে 2029 এর মধ্যে, 2029 থেকে 2030 এর মধ্যে, 2030 থেকে 2040 এর মধ্যে, এইবার এই সেক্টরটা কোন
কোন, সরি, এই স্টকটা কোন কোন সেক্টরের স্টক? সোলার, সোলার ইন্ডাস্ট্রি। দেখি তো, সোলার ইন্ডাস্ট্রি সেক্টরটা কি আমাদের আগে আমাদের মধ্যে পারফরমেন্স ছিল? কেমিক্যাল সেক্টর, এই কেমিক্যাল সেক্টরটা কি আমাদের সেক্টর রোটেশনে ছিল? কেমিক্যাল, কোথায় কেমিক্যাল? এই যে কেমিক্যাল। তার আগে কোথায় কেমিক্যাল ছিল? এই যে। তার আগে এই যে। তার আগে এখানে, 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 এখানে। লাস্ট 6টা উইক কনসিস্টেন্টলি কেমিক্যাল সেক্টর কিন্তু টপ পারফরমেন্সেই ছিল। তো এইবারে বোঝা গেল কেন একটা সেক্টর আমাদের আর এস স্ক্যানে আসার পরে, সেটা সেট আপ বিল্ড করার পরে ব্রেকআউট আসছে। আমরা এইভাবে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু স্টকে বাইং করে পয়সা বানাতে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ, যেটা আমরা ফলো করি। আমরা যে স্ক্যান ইউজ করছি সেই স্ক্যানটা মার্কেট অ্যান্ড সেক্টর থেকে ভালো স্টক গুলোকে খুঁজে দিচ্ছে, প্লাস ভালো ফান্ডামেন্টাল স্টক খুঁজে দিচ্ছে। তার সাথে সাথে যদি সেক্টরিয়াল অ্যাক্টিভিটি, সেই সেই স্টক, যেই স্টক গুলো আমার কাছে আসছে তারও যদি সেক্টর অ্যাক্টিভিটি ভালো থাকে, তাহলে সেই স্টকটার ডাউন সাইড লিমিটেড থাকে রাদার দ্যান আপসাইড। আমরা সবসময় ভাবি স্টকটা বাড়বে কত, কিন্তু এই টাইপে যদি তোমরা অ্যানালিসিস করো অ্যাজ পার মোমেন্টামে, তাহলে তোমরা বলতে পারবে এর ডাউন সাইডটা প্রোটেকশন রয়েছে, কম রয়েছে, কারণ এর সেক্টর পারফরমেন্স করছে। যতক্ষণ না সেক্টর পারফরমেন্স খারাপ হবে ততক্ষণ সেই স্টকসটা পড়ার চান্সেস কম, বা সেই সেক্টর থেকে যদি 3-4টে স্টকস থাকে তোমার কাছে, তাহলে সেইখানে কিন্তু ফল, ওভারঅল পোর্টফোলিওতে লসে যাওয়ার চান্সেসটা স্লাইট হলেও কম থাকবে, প্রবাবিলিটি আমাদের ফেভারে কাজ করবে। আর সেখানে যদি ওভারঅল মার্কেট আমরা যেরকম দেখলাম, যে ওভারঅল মার্কেট ব্যালেন্স, মানে খুব বেশি গ্রিন নাও থাকলে হবে, শুধু প্যানিক না থাকলে, শুধু প্যানিক না থাকলেই হবে। এই কটা জিনিস যদি আমরা ফলো আপ করে নিই, মার্কেটের ডিরেকশন, সেক্টর স্পেসিফিক স্ট্রেংথ, অ্যান্ড স্টক স্পেসিফিক স্ট্রেংথ, অ্যান্ড তাদের উপরে আমরা যদি আমাদের এসটিপি মডেল আমরা যদি ফলো আপ করি, সেখানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে, এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে, রিস্ক ম্যানেজমেন্ট থেকে সব কিছু প্রিডিফাইন করা রয়েছে। তো আমাদের শেয়ার মার্কেটে যদি সাস্টেন করতে হয়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদেরকে সিস্টেম ক্রিয়েট করতেই হবে। উইদাউট সিস্টেম, ইমোশনাল কিন্তু আমাদের সব সময় কিন্তু পরাধীন করে রাখবে। তো আমরা 15 আগস্টে একটা শপথ নেব যে আজকের দিন থেকে নেক্সট 1 বছরের মধ্যে আমরা একটা সিস্টেমে কাজ করব, যে সিস্টেমটা আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে রেখেছি। এই সিস্টেমের উপরে তোমরা কাজ করো। কনফিডেন্টলি হয়ে বলছি আমি যে তোমরাও মার্কেটে সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিন্তু অ্যাচিভ করতে পারবে, যদি একটু মেহনত করো, যদি এই সিস্টেমটাকে ভালো করে বুঝো। এভরিথিং ইজ কমপ্লিটলি রুল বেসড। তো এখানে আমরা যদি জাস্ট আমরা রুলটা ফলো করি তাহলে কিন্তু আমাদের খুব হবে। আমি আগামী দিনে কিছু স্ক্যানার তোমাদের নিয়ে আসবো যেটা এআই ড্রিভেন। সেই এআই এর মাধ্যমে আমরা আরো ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস যাব, যে কি করে একটা স্টকে 10x মুভমেন্ট হতে পারে, যে কি কারণে একটা স্টকে বড় মুভমেন্ট হয়। আমরা তো টেকনিক্যালে দেখছি, টেকনিক্যাল দেখছি, ভালো স্ট্রেংথ দেখছি, কিন্তু সেই কনফিডেন্সটা কি পাই যে এই স্টকটাকে একদম চোখ বন্ধ করে আমি হোল্ড করব যতদিন না ট্রেন্ড বেন্ড না হচ্ছে? সেই কনফিডেন্স কিন্তু আমরা পাই না। তো এরপরে আমি এরকম ভিডিও নিয়ে আসবো যেখানে একটা স্টকের কেন সেই স্টকটার মধ্যে পোটেনশিয়াল, সেই স্টকের প্রাইস অ্যাকশন, সেই স্টকের ভলিউম অ্যাকশন, সেই স্টকের ক্যাটালিস্ট, এই সবগুলো যখন একসাথে হয়, আমি ডিটেল কেস স্টাডি ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা দেখতে পারবে লাস্ট 5 বছরে যারা যারা সুপার পারফরমেন্স হয়েছে তাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স। সেই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা এআই ড্রিভেন কিছু স্ক্যানার তৈরি করব, যেই স্ক্যানার নেক্সট দিনে মাল্টিমেগা স্টকসকে আমাকে ধরে দেবে। তাহলে যদি সেই ভিডিওগুলো দেখতে হয় তার আগে আমাদের এই সিস্টেমটা বুঝতে হবে, নাহলে সেইটা আমরা ফলো করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমাদের বেসিক পার্ট গুলো বোঝা গেল, স্টকস নিয়ে আলোচনা করলাম। এই উইকের কিছু স্টকস আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এই উইকের স্টকের ওয়াচ লিস্ট।
অ্যাজ পার এসটিপি মেথড দিয়ে তোমরা এই স্টকস গুলোকে চেক করো, দেখবে এখান থেকে কোনো না কোনো স্টক আগামী দিনে বেটার পারফরমেন্স করছে। আর তোমরাও চেষ্টা করো এরকম টাইপের ওয়াচ লিস্ট বানিয়ে রাখা, যে কোনটা নেক্সট মুভমেন্ট আসতে পারে। আমি একটা স্টক দেখে, আদানি পাওয়ার। আদানি পাওয়ারের মধ্যে লাস্ট মার্চ মাস থেকে 127 থেকে 250 টাকা অব্দি গেছে। তো এখন এই স্টকটা একটা রিসেট ফেজের মধ্যে চলছে। এই রিসেট ফেজটা, এখানে কনসোলিডেশনটা কমপ্লিট হলে এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট আসবে। তাহলে আমরা যদি আমাদের ওয়াচ লিস্টে এই স্টকটাকে না রাখি, তাহলে কি আমরা স্টকটা মনে থাকবে? দুদিন পরে ভুলে যাব। তাহলে এই কারণে কিছু অ্যালার্ট ক্রিয়েট করে রাখো, কিছু ওয়াচ লিস্টে রাখো, যেটা অ্যাটলিস্ট উইকে একবার করে চেক করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে? চলো, আজকের মতো উইকেন্ড অ্যানালিসিস আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।